আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমান যুগে বাংলাদেশ দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। দেশ পুনর্গঠনে সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা। নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, নেবেন না শুল্কমুক্ত গাড়ি প্লট। সংসদ নেতা তারেক রহমানের সিদ্ধান্ত। নাটকীয়তার পর শপথ নিল জামায়াত ও এনসিপি। এমপির পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ। বৈঠকের পর সিদ্ধান্তে পরিবর্তন। রমজান ঘিরে টিসিবির কার্যক্রম শুরু। ফ্যামিলি কার্ডের পাশাপাশি দৈনিক 450 ট্রাকে মিলবে পণ্য। 1 বছরে 1000 কোটি টাকা ভর্তুকি কমার দাবি উপদেষ্টার। এবং সৌদি প্রবাসীর স্ত্রী ও 2 শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার। কুমিল্লার হোমনায় চাঞ্চল্য। হত্যার কারণ এখনো অজানা। জড়িতদের ধরার চেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি ওমর ইনান। আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। এবার প্রথমবার মতো ইতিহাসে দক্ষিণ প্লাজায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নিলেন। একদম সাধারণত এটি বঙ্গভবনের দরবার হলে হয়ে থাকে এবং এবার ঐতিহাসিক বা ঐতিহ্য রেওয়াজ ভেঙে বলা যায় একটি প্রতীকী একটি আমরা দৃশ্য দেখলাম। কারণ এর আগে কখনোই দরবার ভবনের বাইরে কখনোই মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভার সদস্যদের কোনো শপথ হয়নি, কিন্তু এবার হয়েছে। আমরা একটু একেবারে মাঠে যেতে চাই, অর্থাৎ জাতীয় সংসদ ভবনে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন। জানবো মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পরবর্তীতে কারা কি বলছেন। এর মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু কথা বলেছেন, তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা একটু সেখানে যেতে চাই এবং দেখব সেখানকার অবস্থা, সবশেষ অবস্থা কি। সালেহীন, চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি আজকে সরকার গঠন করলেন তার মন্ত্রিপরিষদকে সঙ্গে নিয়ে। যে মন্ত্রিপরিষদ নবনিযুক্ত মন্ত্রিপরিষদ, তারা নবগঠিত মন্ত্রিপরিষদ, তারা শপথ নিয়েছেন আজকে দক্ষিণ প্লাজায় যে সংসদ ভবনের, যেখানে তারা দেখেছি আমরা 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে, অর্থাৎ অর্ধশত মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে আজকে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে, যারা জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন এমনই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু এর আগে বলেছিলেন যে তারা যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে, সেই সরকারে জনগণের ম্যান্ডেট তারা পূরণ করবেন। জনগণের যে ম্যান্ডেট নিয়ে তারা এসেছেন সেই ম্যান্ডেট বাস্তবায়নে তারা কাজ করবেন এবং তারা ইশতেহারকে বাস্তবায়ন করবেন, ইশতেহার পূরণ করবেন। আমরা জানি যে তারেক রহমান আজকে বিকেলে এখানে আসেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আজকে এই মন্ত্রিপরিষদের শপথ পড়ান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি শপথ পড়িয়েছেন। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব, আমাদের সহকর্মী আছেন শাতিলা শারমিন, আমরা চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য। এবং আমরা জানতে চাইবো, শাতিলা আপনি তো আজকে এখানে ছিলেন, আমরা দেখেছি আজকে মন্ত্রিপরিষদ এখানে গঠিত হলো এবং শপথ পড়লেন। দীর্ঘ অপেক্ষার কিন্তু একটি ফল কিন্তু আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ 3টি নির্বাচনে, অর্থাৎ 2026 সালের নির্বাচনের আগে আরও 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলি বিতর্কিত, রাতের ভোট হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, কিংবা একতরফা নির্বাচন কিংবা আমিরামি নির্বাচন, এইসবের অভিযোগে কিন্তু বিএনপি 2টি নির্বাচন বর্জন করেছিল। কিন্তু সবশেষ আমরা দেখেছি যে এই নির্বাচন অনুষ্ঠিত হলো 2026 সালে 12ই ফেব্রুয়ারি। এবং এই নির্বাচনকে আসলে কীভাবে দেখছেন? এই নির্বাচনের পরে আবার মন্ত্রিপরিষদ গঠন হচ্ছে, তাকে আপনি কীভাবে দেখছেন? সালিন, সেটি হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষার একটি সরকার, নতুন সরকার গঠিত হলো আমাদের বাংলাদেশের জন্য। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় যাচ্ছে এবং বলতে হয় যে ইতিহাস তৈরি হলো এখন। কারণ গণ অভ্যুত্থানের পর 24-এর যে গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানের পর যে 1.5 বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু একটি চাহিদা গণমানুষের ছিল, সেটি হচ্ছে একটি নির্বাচিত সরকার যাতে সংসদে আসে। নির্বাচিত সরকার সংসদে আসলে তার যে চাহিদাগুলো, অর্থাৎ সাধারণ মানুষের যে দাবি দেওয়াগুলো, সেই দাবি
দাবি দেওয়াগুলো যাতে পূরণ করে। সেই কারণে কিন্তু আমরা সকাল থেকেই দেখছিলাম যে সংসদ ভবনের এই জায়গায় কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে বাইরে যে যারা আছেন আসলে হয়তো বিএনপির সমর্থক কিংবা অন্য দলের সমর্থক যারা আছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং সাধারণ মানুষ কিন্তু উৎসাহ নিয়ে এই নতুন সরকার গঠিত হয়, কারা মন্ত্রী পরিষদে আসে সেই জায়গায় কিন্তু তারা আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন এবং সবার কিন্তু একটি প্রত্যাশা যে যারাই এসেছেন তারা যেন মানুষের যে সাধারণ মানুষের যে চাহিদাগুলো আকাঙ্ক্ষাগুলো রয়েছে, রক্তাক্ত একটি সময়ের মধ্য দিয়ে আসলে এই সরকার আসলো এবং বিএনপি সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আসলো, তো সবকিছু মিলিয়ে প্রথমবারের মতো বিরোধী দল হলো জামাতে ইসলামী। তো সেই জায়গা থেকে অনেক কিছুই নতুন। আমরা এই সংসদ ভবনে যে শপথ বাক্য পাঠ করানোর যে আয়োজনটি দেখলাম এটিও একটি নতুন ইতিহাস, কারণ কখনোই আসলে এভাবে মন্ত্রিসভা কখনো শপথ নেয়নি। তো সেই সম্পূর্ণ একেবারে ব্যতিক্রম দেখেছে যে সংসদ আমরা সব দেখি যে বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হয়, কিন্তু আজকে দেখলাম যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথটি হয়েছে, এই বিষয়টি বলবেন। দক্ষিণ প্লাজায় এই শপথটির কারণ আসলে আমরা দেখেছি প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার আসলে এমপিদের অর্থাৎ সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। এই যে প্রথমবারের মতো পাঠ করানোর যে বিষয়গুলো এগুলো হচ্ছে সাংবিধানিক যে বাধ্যবাধকতার জায়গা থেকে সেই জায়গা থেকে প্রথমবারের মতো নির্বাচন কমিশনার আসলে শপথ বাক্য পাঠ করানেন এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের যে সদস্যরা শপথ বাক্য পাঠ শপথ নিয়েছেন সেটিও কিন্তু রাষ্ট্রপতি এখানে এসে আসলে পাঠ করিয়েছেন। তো সব মিলিয়ে অনেক নতুনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হলো। আমরা প্রায় অর্ধ শতাধিক মন্ত্রী উপমন্ত্রী পেতে যাচ্ছি ক্যাবিনেটে। সেই জায়গা থেকে আসলে তারা কিভাবে কাজ করবেন আমরা কয়েকজনের কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে তারা কিভাবে সরকার তাদের সামনে চ্যালেঞ্জগুলো কি। তারা বলেছেন যে এই 17 বছরের গ্লানি বা সমস্যা একদিনে মেটানো সম্ভব না, তারা চেষ্টা করবেন ধীরে ধীরে এইটা সমস্যার সমাধানের দিকে আনার। ধন্যবাদ শাতিল আপনাকে। আমরা শুনছিলাম শাতিলের কাছ থেকে তার এই যে বিশ্লেষণ এবং আজকে যে শপথ গ্রহণ হয়েছে সেই শপথে আসলে তরুণদের একটি মিশ্রণ ছিল, তরুণ এবং প্রবীণদের মিশ্রণে এই শপথটি অনুষ্ঠিত হয়েছে, মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে এবং ব্যতিক্রমভাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেটা আমরা সবসময় দেখি যে বঙ্গভবনে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হয় সরকার গঠন করে যারাই সরকার গঠন করেছিলেন, কিন্তু তার ব্যতিক্রম আজকে দেখেছি। তবে আজকে এই শপথ গ্রহণ শেষে আমরা দেখছি অতিথিরা সবাই চলে যাচ্ছেন এবং তার একটা আনন্দঘন পরিবেশ এবং যে আনন্দঘন একটি মুহূর্ত আমরা দেখেছি তা কিন্তু আসলে বলাই যায়। তো এখন আমরা যাবো যেখানে রয়েছেন আমাদের হাসান ওয়ালি আরেক প্রান্তে রয়েছেন, যিনি জানাবেন আমাদেরকে অন্য প্রান্তের সবশেষ খবর। যেমনটি শুনছিলাম এতক্ষণ যারা আমার সহকর্মীরা বলছিলেন ঠিক সেরকমই কিছুক্ষণ আগেই কিন্তু এই জায়গাটিতে একটি মাহেন্দ্র খনের সৃষ্টি হয়েছিল, যেই সময়ের জন্য আসলে মানুষ অপেক্ষা করছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যে জাতীয় সংসদ ভবন দীর্ঘদিন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের যাওয়ার সুযোগ হয়নি, সেই সুযোগ কিন্তু আসলে আজকে হয়েছে। আজকে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সংসদ সদস্যরা। একই সঙ্গে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে নতুন সরকার কিন্তু আসলে শপথ নিয়েছেন। নানান বিশিষ্টজন কিন্তু এই জায়গাটিতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার তামিম ইকবাল। আমি একটু কথা বলতে চাই ছোট করে যে জনগণের যেমন আসলে আমি কথা বলছিলাম যে ক্রিকেটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই শপথ অনুষ্ঠানে এসেছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এর আগে, সবাই কিন্তু প্রত্যাশা করছেন দীর্ঘদিন যে গণতন্ত্রহীনতা বাংলাদেশে সেই পথ যাতে আর নতুন করে সৃষ্টি না হয়, বাংলাদেশ যাতে করে আগামীর পথে যাতে করে বাংলাদেশ পুনর্গঠন করে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশার কথা কিন্তু আসলে তারা বলছেন। বিশেষত যারা আসলে এই সংস্কার কার্যক্রমের সঙ্গে ছিলেন তারা প্রত্যাশা করছেন, তারা আশা রাখছেন যে বিএনপির হাত ধরেই যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থাৎ 2/3 আসন নিয়ে তারা সরকার গঠন করছেন, তারা যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করবে সেই প্রত্যাশা কথা তারা বলছেন। বিএনপি নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু সেটি বলছেন যে সংবিধান মেনে আইন অনুযায়ী সব কিছু আসলে তারা করবেন, সেই জন্য আসলে তারা যেই কার্যক্রম সেটা শুরু করছেন এবং ধারাবাহিকভাবে মানুষের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম আসলে তারা পরিচালনা করবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেক মানুষ এই জায়গাটিতে রয়েছেন। এর বাইরে মানিক মে এভিনিউ কিন্তু অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একই পরিবার থেকে প্রথমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তৃতীয় ব্যক্তি হিসেবে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন পেরিয়ে
দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা সংগ্রাম এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেয়ে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আসলে তিনি আগামী দিনে বাংলাদেশের যে তার সেই রূপরেখা বাস্তবায়নে তিনি কাজ শুরু করবেন তেমনটি কিন্তু আসলে বিএনপি নেতারা বলছেন। আজকে আমরা জানি সবসময় যে বঙ্গভবনের দরবার হলে মূলত এই মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু আজকে সরকারের তরফ থেকেও জানানো হয়েছে যে বিএনপির চাওয়ার ভিত্তিতেই মূলত আজকে এই জায়গাটিতে অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে শপথ অনুষ্ঠিত হলো। এটিতে আসলে যে এই জায়গাটিতে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী তার জানাজা অনুষ্ঠিত হয়েছে, জুলাই ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদ অনুষ্ঠিত হয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু যার ফলে কিন্তু এই জায়গাটিতে তারা বেছে নিয়েছে। আমি একটু কথা বলতে চাই, নানান শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। স্যার একটু ছোট করে একটু জানতে চাই, একটু এদিকে একটু আসেন, যে দীর্ঘদিন তো আসলে বাংলাদেশে নির্বাচিত সরকার অর্থাৎ প্রতিনিধিরা এই সংসদে বসতে পারেননি, এবার একটি দারুণ সুযোগ আসলো, আজকে শপথ অনুষ্ঠিত হলো, সব মিলে কেমন প্রত্যাশা স্যার আসলে নতুন সরকারের কাছে আপনার? দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে আমি মনে করি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সুযোগটা এসেছে, আমাদের নতুন প্রজন্মের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আজকে যে মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, নবীন প্রবীণের একটা সমন্বয় আছে, জাতীয়তাবাদী দলের সঙ্গে তাদের সঙ্গে সহযোদ্ধা যে দলগুলো আছে তাদের সমন্বয় আছে, এবং এই যাত্রায় সফল হওয়ার জন্য আমরা যে অঙ্গীকার নিয়ে সামনে আছি, সেই জন্য বিরোধী দলকে সংসদ বর্জনের সেই পুরনো যে অভ্যাস আছে সেটা ত্যাগ করে সকলে মিলে একসঙ্গে কাজ যদি করি, তবেই আমাদের স্বপ্ন 24-এর যেটা পৌঁছানো যাবে। ধন্যবাদ স্যার। 71-এর সেই স্বপ্ন জি বাস্তবায়ন। জি, ধন্যবাদ স্যার আপনাকে। তিনি যখন বলছিলেন যে 71-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য আসলে সবাইকে ঐক্যবদ্ধভাবে চলা, সেটির কথা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। আমরা একটু কথা বলতে চাই নতুন সরকারের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, একটু ছোট করে একটু জানতে চাই স্যার, এই আমরা একটু লাইভে আছি 30 সেকেন্ড, এই সংসদে তো স্যার বহুদিন যাবত জনগণের নির্বাচিত প্রতিনিধি আসতে পারেন নাই, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে 2/3 আসন নিয়ে এসেছেন এবং আজকে সরকার গঠন করলেন, উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠিত হলো, জনগণের উদ্দেশ্যে কি বলবেন এবং প্রথম বার্তা কি? জনগণের উদ্দেশ্যে যেটা প্রথম বার্তা হচ্ছে, বাংলাদেশের আমরা অনেক দিন পরে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার পথে আছি। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি, আশা করি সেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। রাজনৈতিক সংস্কৃতি মাধ্যমে, একটা সঠিক সংস্কৃতির মাধ্যমে আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো। অর্থনৈতিক যে নানা সংকট রয়েছে, আপনি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই আমরা শুনছিলাম আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কথা বলছিলেন, নতুন সরকার তিনি প্রত্যাশা করছিলেন যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখবেন তারা, একই সঙ্গে মানুষের যাতে করে অর্থনৈতিক মুক্তি হয় সেই পথেও তারা হাঁটবেন, সেই পরিকল্পনা নিয়ে সেই রূপরেখা যে ইশতেহার দিয়েছে বিএনপি, সেই ইশতেহার অনুযায়ী কাজ করবেন, সেই প্রত্যাশার কথা, সেই প্রতিশ্রুতির কথা কিন্তু বলছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকারের সিনিয়র মন্ত্রী হিসেবে আজকে শপথ নিয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা আরও অনেক মানুষকে কিন্তু দেখতে পাচ্ছি, একেবারেই যেমন রাজনৈতিক পরিবেশ আসলে কাঙ্ক্ষিত দীর্ঘদিন, তেমন পরিবেশ কিন্তু আজকে দেখা মিলেছে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে আমরা দেখেছি, যদিও আমরা বিরোধী দলের সদস্য বেশ কিছু তাদেরকে আমরা দেখতে পাইনি, যেমন এনসিপি সদস্যরা আসেননি, অন্যান্য অনেক রাজনৈতিক দলও আসেননি, কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এসেছেন। বিশেষত যেটি উল্লেখ করার মতো যে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার, সেই সরকার কিন্তু আসলে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ছিলেন আজকের এই অনুষ্ঠানে দর্শক সারিতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যিনি শপথ পড়িয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ আজকে যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ম্যান্ডেট নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন, যার দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়ার পরে তারেক রহমানের হাতে বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোন পথে যাবে, গণতন্ত্র কতটা বিকশিত হবে, সুসংহত হবে, এবং যেসব ক্ষত তৈরি হয়েছে দীর্ঘ 17-18 বছর ধরে, সেই ক্ষত আসলে কতটা সারিয়ে তুলতে পারবে বাংলাদেশ, সে সব কিছু কিন্তু আসলে
বিএনপির উপরে নির্ভর করছে, তারেক রহমানের উপরে নির্ভর করছে। সেই সবাই প্রত্যাশাও কিন্তু আসলে তাই, যে এই বাংলাদেশ যাতে করে আর পথ না হারায়, গণতন্ত্রের পথে যাতে করে আরও বেশি এগিয়ে যায়, সুসংহত হয় গণতন্ত্র, সেই প্রত্যাশার কথা তারা বলছেন। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেও কিন্তু আসলে তাদের তেমন প্রত্যাশার কথাই কিন্তু আসলে তারা আমরা শুনতে পেয়েছি। নানান ধরনের শঙ্কা কিন্তু আসলে ছিল এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে, গণভোট ঘিরে নানান ধরনের শঙ্কা ছিল। সব শঙ্কাকে উপেক্ষা করে কিন্তু আসলে নির্বাচন হয়েছে এবং যারা সমালোচক তারা কিন্তু বলছেন যে ইতিহাসের অন্যতম একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং যে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2/3 আসন নিয়ে তারা নির্বাচিত হয়েছেন এবং তারা আজকে সরকার গঠন করলেন, আজকে মন্ত্রিপরিষদের সদস্যরা। এবং এটি নতুনভাবে একটি ঐতিহাসিক ঘটনা, যেটি যে বঙ্গভবনে যে দরবার হল সেটি থেকে বের হয়ে, অর্থাৎ সেই জায়গায় না করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজারে উন্মুক্ত জায়গা, সেখানে আসলে শপথ নিলেন নতুন সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী সহ। এর মধ্য দিয়ে আসলে এই জায়গাটিতে গত কয়েক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেশ কিছু ঘটনা, অত ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেটি আসলে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন হিসেবে যিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিএনপিকে যিনি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন এবং আজকের এই পরিস্থিতি যিনি এনেছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, এখানে কিন্তু আসলে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সেদিন কিন্তু লাখ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু আসলে সেই জানাজায় অংশ নিয়েছিলেন। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ, জুলাই ঘোষণাপত্র, শহীদ উসমান হাদি সবার জানাজাও কিন্তু এখানে হয়েছে, তার জানাজাও এখানে হয়েছে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনদের অনুষ্ঠান ওই জায়গাটিতে হচ্ছে। সব মিলিয়ে বিএনপির চাওয়া অনুযায়ী এই উন্মুক্ত স্থানে আজকের এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমরা যেমনটা আসলে বলছিলাম যে আনন্দঘন পরিবেশে কিন্তু যারা এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলগুলোর বাইরেও কিন্তু সামাজিক ধর্মীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে, নেতৃত্বস্থানীয় মানুষদেরকে কিন্তু আসলে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকে এই জায়গাটিতে আছেন। আমরা বিভিন্ন মন্ত্রীদেরকেও দেখতে পাচ্ছি যারা আসলে এখনো পর্যন্ত আছেন, নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আগামী দিনে বাংলাদেশে আসলে যেহেতু এবার কিন্তু সরকার গঠন অন্যান্য বারের চাইতে নিঃসন্দেহে এটি ব্যতিক্রম, অর্থাৎ মানুষের প্রত্যাশার জায়গাটি অনেক বেশি। সেই প্রত্যাশার জায়গা যারা রাষ্ট্র ক্ষমতা আছেন, অর্থাৎ যারা মন্ত্রী পরিষদে আজকে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদে যারা যুক্ত হলেন, শপথ নিলেন, তারা কিভাবে আসলে এটি পরিচালনা করবেন সেই মানুষের প্রত্যাশাও কিন্তু সেই জায়গাটিতে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই জুনায়েদ সাকি, যিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত হয়েছেন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আমরা একটু লাইভে আছি, আমরা একটু 30 সেকেন্ড কথা বলতে চাই যে আপনি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন এবং একই সঙ্গে আজকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। মানুষই তো দীর্ঘদিন ভোট দিতে পারেনি, ভোটাধিকার ছিল না, জনগণের প্রতিনিধি পার্লামেন্টে আসতে পারেনি, আপনারা আসলেন, শপথ হলো, কেমন লাগছে? সব মিলে মানুষের প্রতি প্রত্যাশা ছোট করে একটু বাড়ে। দেখুন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এবং আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই যে হাজারো শহীদ, হাজারো মানুষের যে আহত হওয়া, তাদের সকলের রক্তের ঋণে আমরা আবদ্ধ। এই সংসদ যারা আজকে শপথ নিয়েছেন সকলেই আবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে যে সরকার গঠিত হয়েছে, যুগপৎ আন্দোলনের ধারায় বিএনপির নেতৃত্বে, এই সরকার সহ সকলেই আমরা দায়বদ্ধ। এই শহীদের আকাঙ্ক্ষা কীভাবে আমরা পূরণ করব, এদেশের মানুষের যারা সংগ্রাম করেছে তাদের আকাঙ্ক্ষা কীভাবে পূরণ করব। রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, এটাকে কাজে লাগাতে হবে। সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, দেশে গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য তৈরি করা, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, দেশে একটা দুর্নীতিকে রাশ টেনে ধরা, অর্থনৈতিক যে বিপর্যস্ত অবস্থা সেটাকে নতুন একটা বিকশিত জায়গায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ আছে। দেশের সমস্ত মানুষের, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা তৈরি করা, যাতে করে বৈষম্য লোপ পায়, প্রত্যেক পরিচয়ের মানুষ যাতে অধিকার মর্যাদা নিয়ে বাঁচতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হয়। এই সব কিছু আমাদের চ্যালেঞ্জের মধ্যে, সেটাই আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটা সকলেরই দায়। তবে সরকারকে নিশ্চয়ই সবচেয়ে বেশি এই কাজটা সর্বান্তকরণের চেষ্টা। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে একটি কথা হচ্ছে, বিএনপি শপথ নেয়নি, আপনি আজকে শপথ নেননি, এটির ভবিষ্যতে যদি একটু বলেন। দেখুন, সংবিধান সংস্কার পরিষদটি নিয়ে একটা মতভেদ যেহেতু আছে, আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছিলাম এবং এটা একটা রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই কিন্তু আমরা সবসময়
যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বলেছিলাম। তো এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে যে এটার শপথ যেভাবে অনুষ্ঠান করা হয়েছে এই শপথের কোনো বিধান সংবিধানের মধ্যে নেই, যার ফলে সংসদের প্রথম অধিবেশনেই এই বিষয়ে একটা ফয়সালা হবে কিভাবে সংবিধান সম্মতভাবে শপথটা নেওয়া যায় এবং সেটার মধ্যে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যায়। ফলে আমরা যেহেতু ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিতর দিয়ে একটা রূপান্তর চেয়েছি, ফলে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আলোচনার মধ্য দিয়ে করবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা আসলে কথা শুনছিলাম, নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলছিলেন যে আগামী দিনে সবাইকে এনে যেমন ঐক্যমত্য ভিত্তিতে এই নির্বাচন পর্যন্ত আসলে আগামী দিনেও তারা সেভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সেই প্রত্যাশা করছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। তিনি কথা বলছিলেন একজন মন্ত্রী একজন প্রতিমন্ত্রীর সঙ্গে। এর আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন এবং তার সঙ্গে ছিলেন সহকর্মী সাতিলা শারমিন। তারেক রহমান যুগে প্রবেশ করলো বাংলাদেশ। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। দেশ পুনর্গঠনে তার সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য নবীন প্রবীণদের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রীরা। শপথ নিয়ে কথা বলেন নতুন সরকারের মন্ত্রীরা। বিরোধী দল সংসদে গণতান্ত্রিক আচরণ করবে বলেও প্রত্যাশা তাদের। আমরা আশা করি সেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। রাজনৈতিক সংস্কৃতি মাধ্যমে একটা সঠিক সংস্কৃতির মাধ্যমে আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাই, প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো। অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ আছে, যেটার মধ্যে দিয়ে মানুষের প্রত্যেকের অধিকার বলেন মর্যাদা বলেন রক্ষা করা। এখানে মানে দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জের জায়গা আছে এবং দেশে একটা যদি ধরেন প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের জন্য যে জরুরি, সে যে প্রতিষ্ঠান ক্ষমতার ভারসাম্য তৈরি করে, সেই প্রতিষ্ঠানগুলো দলীয়কৃত ছিল সেগুলোকে নতুন করে গড়ে তোলার ব্যাপার আছে। এবং সবশেষে আমাদের দেশে মানে
একদিকে যেমন খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা দরকার, অন্যদিকে প্রত্যেকটি পরিচয়ের মানুষেরই, সে যে বিশ্বাসের হোক, যে পরিচয়ের হোক, নাগরিক হিসেবে তাদের যে অধিকার এবং মর্যাদা সেটা প্রতিষ্ঠা একটা বড় চ্যালেঞ্জ। ফলে সেই জায়গাগুলো মানে সমন্বিতভাবে এই সরকার ইতিমধ্যে তার লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে, যে কারণে আমরা সরকারে আছি। তরুণরাই তো সবকিছু করতে পারে, মনোবল সাহস নিয়ে তরুণরাই তো সব করতে পারে। নবীন এবং প্রবীণের নেতৃত্বে তো সব পরামর্শ নিয়েই আমাদেরকে দেশটা নতুনভাবে করতে হবে। খুবই ভালো হবে ইনশাল্লাহ। দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হোক, সেজন্য সাধারণ মানুষ অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আশা করি বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। কোনো বিষয় ঘরের মধ্যে না, কোনো বা আপনার বদ্ধ জায়গায় না, উন্মুক্ত স্থানে হাজার হাজার লোকের সামনে তারা এই শপথ গ্রহণ করলেন। এটা আগামী দিনের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। গণতান্ত্রিক ধারায় ফিরে জনগণের আস্থার প্রতিদান দিতে সচেষ্ট থাকার কথাও জানিয়েছেন তারা। জানান, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। গত 16 বছর দেশে গণতন্ত্র ছিল না। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে সুদৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে প্রথিত করতে চাই। আমাদের যে সকল অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে উঠে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে চাই। হ্যাঁ, ভোট হয়েছে, ভেরি গুড। এখন সংবিধান বসে তারপরে এটাকে সংসদ সদস্যরা সেটাকে অ্যাপ্রুভ করবে। দেন ইট উইল বি দি পার্ট অফ দি কনস্টিটিউশন, হোয়েন ইট উইল বি এন্ডোর্সড বাই দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি। ভালো একটা সরকার হবে, জবাবদিহিতামূলক সরকার হবে এবং জাতিকে একটা ভালো কিছু দিবে, এটাই আমরা সবাই বিশ্বাস করি। আমাদেরকে জাস্ট বলেছেন যে দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে, এটাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আহ্বান করেছেন। আগের 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত, যা হবে সংসদে হবে এবং না মানলেই আমরা বর্জন করব। এটা দেশ ধ্বংসের সামিলের একটা অংশ। চ্যালেঞ্জ একটা, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা সরকার পরিচালনা করার জন্য সক্ষমতা আমাদের আছে। 17 বছর নন ডেমোক্রেটিক যে প্র্যাকটিসটা ছিল সেটাতে ডেমোক্রেসি ইজ প্র্যাকটিস, ডেমোক্রেসিতে ফিরিয়ে নিয়ে আসাটাই আমাদের সবার চ্যালেঞ্জ। শপথ নেই, ওখানে আমাদের পার্লামেন্টের কমিটি হবে, সেখানে যে আলোচনা হবে। শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। নতুন মন্ত্রিসভায় আছেন 50 জন, এর মধ্যে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে বিএনপির সংসদীয় দল তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। সংসদ সদস্য নির্বাচিত হইয়া প্রায় 20 বছর পর নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে 50 জনের নতুন মন্ত্রিসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার সকালেই। আমি আইন অনুযায়ী এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান তিনি। মন্ত্রিসভায় 50 জনের মধ্যে রয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছেন বেশ কয়েকজন। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ, খলিলুর রহমান সহ আরো রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, শহীদ উদ্দিন চৌধুরী আনি। আরো শপথ নিয়েছেন আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনমা ইহসানুল হক, মিলন সর্দার, শাখাউত হোসেন বকুল, ফকির মাহবুব আমান, শেখ রবিউল আলম।
সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক। আরও শপথ নেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব হাসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম। এছাড়া প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ও নিরাপত্তা বিধান। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে 68টি আসন জিতে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামায়াত। সবকিছু ঠিক থাকলে আগামী 26 ফেব্রুয়ারি বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। রৌনক প্রিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। সকাল 11:15টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান সিইসি। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। এদিকে বিএনপির সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। নেতারা জানিয়েছেন শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা নেবেন না বিএনপির এমপিরা। গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় আবারও সরব জাতীয় সংসদ। দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুখর আইনসভা প্রাঙ্গণ। ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিতে মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনে আসতে থাকেন বিভিন্ন দলের নির্বাচিতরা। সকাল 10:30টার দিকে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে পৌঁছান একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠান শুরুর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়ে নবনির্বাচিতদের সামনে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার কিংবা ডেপুটি স্পিকার শপথ না পড়ালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর বিধান রয়েছে। সে অনুযায়ী সকাল 11:15টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে সকাল 11:30টায় সংসদ ভবনে বসে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সেখানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এ সময় বিএনপির সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেয়ার অনুশাসন দেন নবনির্বাচিত সংসদ নেতা জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে দুটো অনুশাসন দিয়েছেন। কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্যাজেট হওয়া 297 আসনের মধ্যে দলীয়ভাবে 209টিতে আর জোটগতভাবে 212 আসনে জয় পেয়েছে বিএনপি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
নাটকীয়তা আর অনিশ্চয়তা কাটিয়ে শপথ নিলেন 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। দুপুরে প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াতে ইসলামী থেকে নির্বাচিতরা। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা। স্বতন্ত্র এমপিরা জামায়াতের সঙ্গে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। পরে দুটি শপথই নেন এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে মঙ্গলবার দুপুর 12টার পর শপথ নেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ করিতেছি যে। পরে শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আনুষ্ঠানিকতা। এ সময় সেখান থেকে বেরিয়ে যান রুমিন ফারহানা সহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। দুপুরে শপথ নিলেও সকালে জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। দল দুটির নেতারা জানান বিএনপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় তারা কোনো শপথই নেবেন না। তবে পরে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য এতে শপথ নেয়ার বিষয়টি সিদ্ধান্ত আসে। আমি যে কর্তব্যভার। দুপুর 1টার কিছু পরে শপথ নেন এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। প্রভাবিত হইতে দিব না। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ আমরা জানবো। ইনান, আপনি যদি আমাদেরকে জানাতেন। আমরা এর আগে কিন্তু বলেছি যে কারা কারা মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন, এখন আসলে তাদের দপ্তরগুলো বন্টন হচ্ছে। আমরা দেখতে চাই আসলে এখন পর্যন্ত কোন বন্টন আসলে মন্ত্রণালয় পেল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি জানেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে। তিনি এর আগে আমরা বলেছি যে বিএনপি মহাসচিব 90-এর দশকের শুরুতে তিনি বিএনপিতে যোগ দেন, তিনি শিক্ষকতাও করেছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকার প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রী হলেন। 6 বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন এবং এর মধ্যে 3 বার তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়া 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে তিনি করেছেন। ইমদাদ। এবং লড়াই সংগ্রামেও তাকে আমরা দেখেছি। আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগে আমরা দেখেছি সাবেক বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 5 বার জাতীয় সংসদে তিনি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সফল ব্যবসায়ী ও রাজনীতিবিদ। এবং তাকেও আমরা দেখেছি যে দেশের বাইরের কূটনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা করা এবং এই আন্দোলন এবং সংগ্রামের সময় তাকে আমরা দেখেছি বিভিন্ন সময় লিয়েজো মেইনটেইন করার বিষয়ে। আলোচিত আরেকটি নাম সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তিনি পেয়েছেন, যেমনটি এর আগে আপনি বলছিলেন, তিনি ভারতে দীর্ঘদিন গুম ছিলেন, গুমের শিকার হয়েছিলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেয়েছেন। রাজনীতিতে আসার আগে বিসিএস প্রশাসনের ক্যাডার কর্মকর্তা ছিলেন তিনি। 1991 সালে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে অর্থাৎ এপিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যেমনটা বললাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন আহমেদ। জি, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। তিনি এর আগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1990 সালে এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যোগ দেন। বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য তিনি। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 4 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা আরও দেখতে চাই যে আসলে মন্ত্রিপরিষদ থেকে মধ্যে ডাক পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মেজর হাফিজউদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত বীর বিক্রম মন্ত্রী, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টি পেয়েছেন এবং তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক পানি সম্পদ মন্ত্রী অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনি মন্ত্রী ছিলেন। 8 বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন, এর মধ্যে তিনি 7 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন হাফিজউদ্দিন আহমদ এবং ভোলা জেলা বিএনপির তিনি দায়িত্ব পালন করেছেন। ডক্টর এজএম জাহিদ হোসেন, তিনি মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি পেশায় একজন চিকিৎসক, বিএসএমএম ইউরোলজি বিভাগের অধ্যাপক ছিলেন। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং আমরা তার মাধ্যমে বেগম খালেদা জিয়ার চিকিৎসার
খবরাখবর এবং আমরা কিন্তু অনেকে ধারণা করছিলাম তাকে হয়তো বা স্বাস্থ্য মন্ত্রণালয়টা দেয়া হতে পারে, অনেকে ধারণা করছিল, কিন্তু দেখা গেল যে তিনি আসলে পেয়েছেন মহিলা শিশু সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমরা আরো দেখতে চাই যে মন্ত্রী পরিষদ যে বিভাগ থেকে ডাক পেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি আব্দুল আওয়াল মিন্টু, তিনি পূর্ণমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। তাকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান তিনি বিএনপির, একই সঙ্গে তিনি একজন ব্যবসায়ী নেতাও, এফবিসিসিআই সাবেক সভাপতি এবং ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা, মাল্টিমোড গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এবং এবারে নির্বাচনে সবচেয়ে ধনী প্রার্থীদের মধ্যে তিনি একেবারে এক নম্বরে। আমরা আরো কিছু প্রার্থী দেখতে চাই যারা এর মধ্যে মন্ত্রী মিজানুর রহমান মিনু, তিনি আসলে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে আমরা আসলে মিজানুর রহমান মিনুকে রাজশাহীতে মেয়র হিসেবে দেখেছি, বারবার রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তিনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, 4 বার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 2 বার তিনি জিতেছেন। ইমদাদ একদম অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, এর আগে দেখেছেন যে এর আগে তিনি সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, এবার তিনি মন্ত্রী হয়েছেন এবং পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জ্যেষ্ঠ আইনজীবী এবং রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্থাৎ দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে যেখানে যোগ্যতা আছে সেখানে রাখা। অ্যাডভোকেট দীপেন দেওয়ান, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, যেটি একটু আগে আপনি বলছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী, তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির সভাপতিও ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এবার তিনি নির্বাচিত হয়েছেন। আমরা দেখতে চাই আরিফুল হক চৌধুরী কি পেলেন। আরিফুল হক চৌধুরী পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি। যেমনটা জানি যে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিএনপি চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য তিনি এবং 2003 সালে সিলেট সিটি কর্পোরেশন কমিশন ছিলেন। 2013 থেকে 2023 সালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী। এছাড়া প্রথমবার তিনি জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং প্রথমবারই তিনি আসলে জয়ী হয়েছেন। এর আগেও আমরা দেখলাম যে তিনিও আসলে প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে তিনিও মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। জহিরুদ্দিন স্বপন, তিনিও মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। রাজনীতিবিদ ও কলামিস্ট, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। 3 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি 2 বার নির্বাচিত হয়েছেন। আরও মন্ত্রী হয়েছেন শহীদুদ্দিন চৌধুরী আইনি, জানেন বিএনপির অন্যতম ত্যাগী নেতা হিসেবে তিনি পরিচিত এবং বিএনপির যুগ্ম মহাসচিব, পূর্বে প্রচার সম্পাদক ছিলেন। 5 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এর মধ্যে 3 বার তিনি নির্বাচিত হয়েছেন। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আসাদুল হাবিব দুলু, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি রাজনীতিবিদ এবং আইনজীবী, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। 6 বার সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে 4 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং খাদ্য উপমন্ত্রী হিসেবে এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন। ইমদাদ, আমরা নিশ্চয়ই ধাপে ধাপে আরও যারা দায়িত্ব পেয়েছেন তাদের নামও আপনাদের সামনে তুলে ধরব। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রীরা। এবারের মন্ত্রিসভায় রয়েছে অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও নতুন মুখ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈচিত্র্য মন্ত্রিসভাকে বহুমাত্রিক রূপ দিয়েছে। শপথ করিতেছি যে সরকার গঠন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতার সূচনা। দীর্ঘদিন পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি। আনুগত্য পোষণ করিব। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন মন্ত্রীরা। এবারের মন্ত্রিসভায় রয়েছে অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও নতুন মুখ। সকলের প্রতি আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে যারা প্রথমবার বা দীর্ঘ বিরতির পর দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর খলিলুর রহমান। তিনি পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। টেকনোক্র্যাট পটভূমির এই ব্যক্তিত্ব নীতি ও প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত। আরও আছেন মোহাম্মদ আমিনুর রশিদ, যার প্রযুক্তি ও প্রশাসনিক সমন্বয়ে দক্ষতা রয়েছে। আছেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, দলীয় কর্মকাণ্ডে দীর্ঘদিনের সংগঠক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় মুখ জহিরুদ্দিন স্বপন, খন্দকার আব্দুল মুক্তাদির, নারী নেতৃত্বের প্রতিনিধি আফরোজা খানম রীতা, মাঠ পর্যায়ে রাজনীতিক শেখ রবিউল আলম, আব্দুল আওয়াল মিন্টু ও ডক্টর AZM জাহিদ হোসেন, যিনি দলের স্থায়ী কমিটির সদস্য হলেও মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন। সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য। প্রতিমন্ত্রী পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও নতুন নেতা দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শামা ওবায়েদ, অনিন্দ ইসলাম অমিত, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ইশরাক হোসেন, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ববি হাজ্জাজ, সুলতান সালাউদ্দিন টুকু, শরীফুল আলম, ফারজানা শারমিন পুতুল, রাজীব আহসান, আমিনুল হক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ে তরুণ ও নতুন মুখ, তৃণমূল অভিজ্ঞতা, আইনগত জ্ঞান, নাগরিক আন্দোলনের পটভূমি এবং সাংগঠনিক দক্ষতার এই বৈচিত্র্য মন্ত্রিসভাকে বহুমাত্রিক রূপ দিয়েছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি নেতৃত্বাধীন সরকারেও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। টেকনোক্রেট কোটায় তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের একান্ত সচিব ছিলেন ডক্টর খলিলুর রহমান। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খলিলুর রহমানকে দায়িত্ব দেন রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে। মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। এ দায়িত্বের পাশাপাশি 2025 সালের এপ্রিলে খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। দায়িত্ব নিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাখেন তিনি। অন্তর্বর্তী সরকারের 1 বছরেরও বেশি সময় সফলভাবে দায়িত্ব পালনের পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদেও মন্ত্রী হিসেবে ডাক পেলেন খলিলুর রহমান। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 1977 সালে বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন। 1979 সালে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং তার কর্মজীবনের শুরু দক্ষিণ এশিয়া বিভাগ। পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখেন খলিলুর রহমান। 1985 সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। দায়িত্ব পালন করেন স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবে। 1991 সালে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন। এছাড়াও তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ডক্টর খলিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন তিনি। আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর খলিলুর রহমান এখন সেখানে ট্রাস্টি বোর্ডের একজন সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খেলার মাঠের অতন্দ্র প্রহরী থেকে ক্রীড়াঙ্গনের নীতি নির্ধারক। বাংলাদেশের গোলপোস্টের নিচে যার হাত ছিল অকুতোভয়, সেই আমিনুল হক এখন দেশের ক্রীড়ার কাণ্ডারি। মাঠ থেকে তার কাজের পরিধি এখন পুরো দেশের ক্রীড়াঙ্গন নিয়ে, যার হাত ধরে 2003 সালে লাল সবুজ জিতেছিল দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি। এবার তিনি সামলাবেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে। ইমদাদ, এবং যেমনটা জানেন যে টেকনোক্রেট কোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক। বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক। সমর্থকদের কাছে তিনি পরিচিত ছিলেন গ্রেট ওয়াল অফ বাংলাদেশ নামে। গোলপোস্টের নিচে তার অদম্য প্রতিরোধ বহু ম্যাচে লাল সবুজ দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। জাতীয় দলের পাশাপাশি তিনি খেলেছেন ব্রাদার্স, মোহামেডান সহ দেশের শীর্ষ সব ক্লাবগুলোতে, যা তাকে এনে দিয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। খেলোয়াড়ি জীবন শেষে এই মানুষটা স্বপ্ন দেখেন আরো বড় কিছুর। তাই তো নিজের গণ্ডি বড় করে খেলার মাঠ থেকে নামেন রাজনীতির মাঠে। 2014 সালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। এরপর দ্রুতই নিজের জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে দলের কেন্দ্রীয় রাজনীতিতে জায়গা করে নেন। তবে রাজনীতির পথ আমিনুল হকের জন্য খুব একটা মসৃণ ছিল না। তৎকালীন আওয়ামী সরকারের রোষানলে পড়ে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। একজন জাতীয় তারকা হওয়া সত্ত্বেও তার হাতে উঠেছে হাতকড়া। দিনের পর দিন তাকে থাকতে হয়েছে জেলের অন্ধকার কুঠুরিতে। মামলা হামলা সামলাতে লড়তে হয়েছে আদালতের বারান্দায়। কিন্তু এত নির্যাতনের পরেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। উল্টো 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমিনুল হক বিএনপির ঢাকা মহানগরের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিতে পরিণত হন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদকও তিনি। জনাব মোহাম্মদ আমিনুল হক এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরো বড় এক অর্জনের পথে সাবেক এই ফুটবলার। ঢাকা 16 থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয় না পেলেও টেকনোক্রেট কোটায় মন্ত্রী পরিষদে যোগ দিলেন আমিনুল হক। ক্রীড়া মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব দেয়া হয়েছে তাকে। নিজের চেনা আঙ্গিনাকে ঢেলে সাজানোর সুযোগ পেলেন ক্যাপ্টেন। যদিও পথটা এত সহজ হবে না আমিনুল হকের জন্য। 17 বছরের অন্ধকার সময়ের পর শেষ 16 মাসের নানা অনিয়ম, ফেডারেশনগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলাই হবে তার বড় চ্যালেঞ্জ।
তবে ক্রীড়াবিদদের হাত ধরে ক্রীড়াঙ্গন সংস্কারের যে যাত্রা শুরু হয়েছে তার প্রতীক হয়ে থাকবেন একজন আমিনুল হক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। তারেক রহমান যুগে বাংলাদেশ দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। দেশ পুনর্গঠনে সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা। নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এমপিদের শুল্কমুক্ত গাড়ি প্লট না নেওয়ার সিদ্ধান্ত তারেক রহমানের। এবং নাটকীয়তার পর জামাত ও এনসিপির শপথ, বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় নতুন সংকটের শঙ্কা, খলিলুর রহমানকে মন্ত্রী করার সমালোচনা। এ ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।